viewers, welcome to the Candid Show. I'm your host Tabassum Priyank and I hope you all are doing great. আজকের ক্যান্ডিড শোতে ক্যান্ডিড মোমেন্ট শেয়ার করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন মডেল এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হক। ওয়েলকাম টু দ্য ক্যান্ডিড শো। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। কেমন আছেন? আমিও ভালো আছি। প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাই, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবার আগে মডেলিং করেছো, তুমি একটা রিয়েলিটি শোতেও ছিলে, একটা বিউটি প্রেজেন্টে ছিলে। না, আমি ছিলাম হচ্ছে বাংলাদেশি আইডল যখন প্রথম হলো বাংলাদেশে, সিঙ্গিং কম্পিটিশন ছিল, ওটার সাথে ডান্স ছিল, মানে কন্টেস্টেন্টদের সাথে ডান্স পার্টনার ছিল। তো সেখানে আমি একটা কন্টেস্টেন্টের ডান্স পার্টনার ছিলাম, যে লাস্টে ফাইনালি উইনার হয়। কোনো একাডেমিক প্রশিক্ষণ কি আছে? আমি বুলবুল ললিতকলা একাডেমি বাফা থেকে নাচের প্রশিক্ষণ নিয়েছি। আমার গুরুজি শ্রদ্ধেয় আমিরুল মনির স্যার এবং আরও অনেকেই আছেন যাদের হাতে আমার নাচের হাতে খড়ি। তো এখনও নাচের প্রোগ্রাম করা হয়। ক্যারিয়ারটা ওই দিকে না নিয়ে সেটা মডেলিং বা সেটা অভিনয় পর্যন্ত যেতে পারতো, কিন্তু ব্র্যান্ড প্রমোটার হিসেবে ভিন্ন। হ্যাঁ, কিভাবে যুক্ত হওয়া হলো? আসলে আমি যেহেতু অনেক ছোট থেকে কাজ শুরু করেছি, লাইক ক্লাস 7-8 থেকে আমি কাজ শুরু করেছি। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে কাজ করেছি। একটা টাইমে আমি উপস্থাপনা করেছি অনেক দীর্ঘ সময়, 3 থেকে 4 বছর আমি টানা উপস্থাপনা করেছি সব টিভি চ্যানেল শোজ, ঢাকার বাইরে। তো আফটার দ্যাট আমার মনে হচ্ছিল যে ওকে, আই এম ডান উইথ এভরিথিং, মানে আর কি আছে। অভিনয় করেছি, র্যাম্পে কাজ করেছি আমি অনেক বছর। পরবর্তীতে আমার বেবি হয়ে যাওয়ার পর আমি মুটিয়ে গেলাম, তারপর আর কাজ করা হয়নি। এত কিছু সেখানে কি সফলতাটা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না? ইয়েস, ডেফিনেটলি স্যাটিসফ্যাক্টরি আমার কাছে ছিল না। কেন? আমার কাছে মনে হয়েছে যে কাজ করছি, অনেক মাল্টিপল সেক্টরে কাজ করছি, বাট কোনো সেক্টরেই আমি নাম্বার 1 হতে পারিনি, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আমি ছিলাম ক্লাসের। কি তুমি নাম্বার 1 মনে করো নিজেকে? আমি মনে করি আমি আমার স্যাটিসফ্যাকশনের জায়গায় আছি এবং বাংলাদেশে অনেকেই আমাকে অনেক গুড অ্যাপ্রিসিয়েশন দেয় এবং আমার কাছে মনে হয় যে এই উপাধিগুলো আমি ডিজার্ভ করি, কারণ আমি যে পরিমাণে স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। সো আমি আমাকে বেস্ট বলবো না, বাট আমি ডেফিনেটলি বলবো সেই জায়গাটা আমি অর্জন করেছি যে ওয়ান অফ দি বেস্ট ব্র্যান্ড প্রমোটার্স ইন বাংলাদেশের মধ্যে আমিও একজন। এটা যদি মানে অনেকজনের নামও আসে, সেখানে ডেফিনেটলি আমার নামটা আসবে, এটুকু জায়গা আমি অর্জন করতে পেরেছি। ব্র্যান্ড প্রমোশনের জায়গাটা টোটাল একটা সিন্ডিকেট কাজ করে এবং বারিশ হক সেই সিন্ডিকেটের একজন। আসলে কি তাই? আসলে হয় কি, যখন যে কাজ করে, যে সর্বাধিক কাজ করে, বাকিরা যারা কাজ কম করে তারা এটা ধারণা করে যে হয়তো উনি সিন্ডিকেট করছে বিধায় তিনি সবগুলো কাজ করছেন বা পাচ্ছেন। আসলে একটা সবই হচ্ছে মার্কেটিং, যে যার যোগ্যতায় কাজ করে। এবং ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আসলে লিঙ্ক, লবিং, পলিটিক্স কোনো কিছুই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজ করে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটাই কাজ করে যে আপনি কতটা ওয়েল ম্যানার্ড, আপনি কতটা ওয়েল অর্গানাইজড, আপনি কতটা ওয়েল টাইম ম্যানেজমেন্ট করতে পারেন এবং আপনি কতটা প্রেজেন্টেবল, অ্যান্ড ফাইনালি আপনাকে দিয়ে কত টাকার সেল আসতেছে। দ্যাটস দ্য মেইন থিং। টাইম মেনটেনিং, বিনয়ী হওয়া। সেক্ষেত্রে কিছুদিন আগে কোনো একটা বিউটি পার্লারের একজন ওনার বলছিলেন বারিশ হক তাকে টাইম দিয়েছিল, সেই টাইমে বারিশ হক আসেনি এবং তাকে যেই প্রতিশ্রুতি ছিল ফটোগ্রাফার যেই ছবি দেবে সেই ছবি দেয়নি। এবং পুরো উনি বলছে যে ওনার জীবনের সবচেয়ে বড় ভুল বারিশ হককে তার কাজের জন্য নেয়া। তো যেখানে সোশ্যাল মিডিয়াতে সে একজন ওনার এটা বলছেন, তাকে তুমি কিভাবে ডিফেন্ড করবে? এখন দেখেন, যেদিন আমি শ্যুটটা করে আসলাম ওই দিন উনি একটা পোস্ট দিয়েছেন, প্রফেশনাল লেডি, ওনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক ভালো লেগেছে কাজটা করে। তো প্রায় 8 থেকে 9 মাস বা 1 বছর হবে, তারপর হঠাৎ সাডেনলি কথাগুলো চেঞ্জ হয়ে গেল। সো ডেফিনেটলি এটার পিছনে হয়তো কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো কেউ ছিল, বা হয়তো ওনার কখনো মনে হয়েছে এটা। দেখেন, আমরা যখন দিনে, যেমন আপনি আজকে 5টা থেকে 6টা এপিসোড করছেন, আপনার 6টা এপিসোডই বেস্ট হবে না, আপনার কিছু কিছু হবে বেস্ট, কিছু কিছু হবে হয়তো বেস্ট হবে না, তার চেয়ে কম হবে। তো সেরকমই আমি লাইফে এত ব্রাইডাল শ্যুট করেছি এবং অ্যাজ আ বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে আমি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, যে আমি সর্বাধিক ব্রাইডাল শ্যুটের মডেল হিসেবে একটা অ্যাওয়ার্ড পেয়েছি। তো দেখেন, জীবনে যখন আপনি 1000টা কাজ করবেন, সেখানে 1-2টা কাজ থাকতেই পারে যে আপনার বেস্ট হবে না। সো এটাও পার্ট অফ মাই জব। তাহলে বেশি কাজ নেওয়াটাতে কি কাজের মানটা কমে যাচ্ছে না?
বেশি কাজ তো করতেই হবে, কারণ এই সেক্টরে হাতে গোনা কয়েকজনই ব্র্যান্ড প্রমোটার আছেন যারা হচ্ছে এখন লিডিং হিসেবে কাজ করছে এই সেক্টরে। এই সেক্টরটা হঠাৎ করে ফ্লোরিশ হয়েছে এবং এখানে আরও অনেক নতুন মেয়েরা আসছে, বাট ওই যে বললাম যে লিডিং হিসেবে কাজ করছে 3-4 জন বা হাইয়েস্ট আপনি 5 জনের নাম বলতে পারবেন। তো কাজের প্রেশারটা আমাদের উপরই আসে, এই কয়েকজনের উপরই আসে। যখন কাজের প্রেশার আসছে, অনেকগুলো কাজ একসাথে নিচ্ছেন, কাজের মান কমছে এবং একই সাথে সম্পর্কের উপরও প্রভাব পড়ছে। কাজের মান কমছে এটা আসলে আমি বলবো না, কারণ আমার মনে হয় বাংলাদেশের সকল ব্র্যান্ড প্রমোটাররা প্রত্যেকটা ব্র্যান্ডে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকলি যে পরিমাণ এফোর্ট দেয়, মান কমার কোনো প্রশ্নই আসে না। শুধুমাত্র এখানে আমি আমার কথা বলবো না, আমার চেয়েও অনেক বেশি কাজ আরও অনেকে করছে। যেমন আমি এখন বিভিন্ন চুক্তিতে চলে গেছি বেশ কয়েকটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তো আমার পক্ষে আসলে নতুন কাজগুলো হয়তো হাতে নেওয়া সম্ভব হয় না। বাজেটের কারণে হতে পারে, শিডিউল জটিলতার কারণে হতে পারে, বা কন্ট্রাক্টের কারণে হতে পারে। যেমন কিছু কিছু কোম্পানির সাথে আমার এভাবে চুক্তিতে যাচ্ছি আমি যে শুধুমাত্র ওদের প্রোডাক্টে আমি প্রমোশন করতে পারবো, সেম ক্যাটাগরির আদার্স কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারবো না। এই জন্য ওরা বাৎসরিক আমাকে একটা হাইয়েস্ট রেমুনারেশন অফার করেছে, সো যাতে আমি অন্য কারোর সাথে আর কাজ না করতে পারি। তো সেক্ষেত্রে আমার কিন্তু কাজের জায়গাটা কমে যাচ্ছে, তখন বাকিরা কিন্তু ওই কাজগুলো লুফে নিচ্ছে। তো কাজের জায়গা বেশি হোক বা কম হোক, এখানে আসলে কাজের মান নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। মানে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি বেস্ট করার জন্য। অনেক ব্র্যান্ড ওনারদের সাথে ব্র্যান্ড প্রমোটারদের এই পর্যন্ত অনেক ঝামেলা হয়েছে এবং কিছু না কিছু সোশ্যাল মিডিয়াতে এসেছে, কিন্তু বারিশ হকের সাথে রুবায়েত ফাতেমা তনির যে বিষয়টা, সেটাতে কাদা ছোড়াছুড়ি অনেক বেশি হয়েছে এবং অনেক দিন ধরে হয়েছে। তো অনেকেরই ধারণা এবং এরকম ক্লেম করে থাকেন যে এটা শুধুই মাত্র পাবলিসিটি করবার জন্য বা ভাইরাল হবার জন্য বা ওই যে বিজনেসটা বাড়ানোর জন্য করা হয়েছে, এটা পুরোটাই সাজানো। আসলে এটা কি? আচ্ছা দেখুন, আমি আমার মুখ থেকে কিন্তু এখন অবধি সোশ্যাল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে কেউ একটা শব্দ উচ্চারণ শুনেনি, নট আ সিঙ্গেল ওয়ার্ড তার বিষয়ক যার কথা আপনি বলছেন। তো আমি তো আমার কথাটি বলতে পারবো না। আমার মুখ থেকে সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ হয়নি। একটা প্রেস কনফারেন্স আমরা করেছিলাম, সেখানে আমরা সত্যগুলো প্রচার করেছি। তো পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে কিন্তু স্ট্যাটাস তো দিয়েছেন বা ইনডিরেক্টলি তো বলছেন। না, আমি ইনডিরেক্টলিও কোনো কথা বলিনি। আমি যে স্ট্যাটাস দিয়েছি সেটা হচ্ছে যে পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল সেগুলো ক্লিয়ার করা, যেটা আমার মনে হয়েছে যে আমার দরকার ক্লিয়ার করা, দ্যাটস ইট। কিন্তু আমি কখনোই অশালীন অঙ্গভঙ্গি করে বা অশ্লীল ভাষা ব্যবহার করে কোনো কথা বলিনি, কারণ আমি নারী হিসেবে আরেকজন নারীকে রেসপেক্ট করতে জানি। হয়তো উনি এখন আমাকে ঘৃণা করছেন, হয়তো কখনো ভালোবাসতেও পারেন। বিষয়টা এরকম, আমাদের দুনিয়াটা খুবই ছোট। ঘৃণার জন্য আমার মনে হয় আমার দুনিয়াটা খুবই ছোট। এবং আমি এরকম একটা মানুষ যে আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আপনি আমাকে নিয়ে নেগেটিভ স্ট্যাটাস দেন, আপনি আমাকে নিয়ে লাইভও করেছেন, বাট যদি সামনে দেখা হয় আমি আপনার সাথে খুব সুন্দর পোলাইটলি কথা বলবো। কারণ আমার কাছে মনে হয় এটা মানুষের মন জয় করা যায়, এতে ভুল বুঝাবুঝিগুলোর অপসারণ করা যায়। মানুষ কয়দিন বা বেঁচে থাকে, বা মানুষ কয়দিনই বা লাইম লাইটে থাকে। আজকে আমি টপে আছি, কালকে আমি ডাউন হয়েও যেতে পারি। কালকে আপনি ডাউনে আছেন, কালকে আপনি টপ হয়ে যেতে পারেন। সো রিজিক, জন্ম, মৃত্যু, রূপ, যৌবন, খ্যাতি, অর্থ, এগুলো কখনোই আমাদের হাতে থাকে না। তো এগুলো নিয়ে অহংকার করা বা অন্যকে ছোট করা, এই জিনিসগুলোকে আমি খুব ভয় পাই পার্সোনালি। ওকে, আপনার সাথে তার সম্পর্কটা বর্তমানে কি অবস্থায় আছে? সে একজন উদ্যোক্তা, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। মানে কোনো কথা হয় না বা কোনো ধরনের সমঝোতাতে আসা হয়? আগেও কখনো কথা হয়নি। আচ্ছা, উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, দ্যাটস ইট। যে যার মতো কাজ করছি। সোশ্যাল মিডিয়াতে এরকমও একটা কথা এসেছে যে বারিশ হক বা অন্যান্য ব্র্যান্ড প্রমোটার যারা আছে তাদের স্বামী তারা বেশিরভাগই বেকার। আমি স্ট্যাটাস দিয়েছি কয়েকদিন আগে। হ্যাঁ, তো এই ধরনের স্ট্যাটাস বারিশ হক কেন দিয়েছে? কারণ এটা প্রতিনিয়ত শুনতে হচ্ছে আমাদেরকে। প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারে আমি তো ফলো করি, সবার কাজ ফলো করি। এখন আমি যদি বলি যে আমি এই সেক্টরে কাজ করছি, আমি আমাকেই একা দেখি আর কাউকে দেখি না, এটা ফেক হবে বলা। অনেকে এটা প্রিটেন্ড করে যে না না আমি তো দেখি না, আমি জানি না, আমি চিনি না। বাট আমি কখনো বলি না আমি চিনি, আমি জানি, আমি দেখি। একটা গাড়িতে চলন্ত পথে ফেসবুকটা যখন স্ক্রল করি তখন তো দেখা হয়। তো তখন দেখি যে হিউমিলেট করে কথা বলে ব্র্যান্ড প্রমোটার্স যারা আছে, নট অনলি ব্র্যান্ড প্রমোটার্স, লাইক কন্টেন্ট ক্রিয়েটার যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাপল ব্লগ বানাচ্ছে বা এরকম কিছু।
বিষয়টা হচ্ছে যে আমরা বলি যে নারী পুরুষ সমান অধিকার, আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, বাট আমরা আসলে মনে করি যে একটা নারী যদি ঘরের বাইরে গিয়ে কাজ করে সেটা শুধুমাত্র মানি আর্নের জন্য, হ্যাঁ, তার নিজের ভালো লাগা, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে তার নিজের পরিচয় তৈরি করার জন্য সে কাজ করতে পারে, এটা ভাবি না আমরা সবসময় ভাবি যে টাকা আর্ন করার জন্যই সে কাজ করছে, তার মানে তার হাজব্যান্ড মনে হয় কিছু করে না। বাট দিস ইজ আ ভেরি মানে ফলস ইনফরমেশন। কারণ আচ্ছা, এখানে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আপনি কোনো একটা লাইভ সেশনে বা অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে আপনি বলেছেন যে আপনার হাজব্যান্ডকে আপনি সাপোর্ট করবার জন্য কাজ করেন, তার পড়াশোনায় সাপোর্ট করবার জন্য। না, সেটা অনেক আগের কথা। মানে আমি সেই প্রসঙ্গেই বলেছেন এই ধরনের একটা কমেন্ট আপনি বলেছেন। আপনার কি কখনো মনে হয়নি এই যে আপনাদের একেবারেই ব্যক্তিগত একটা জীবন, অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সাপোর্ট করবে, সাপোর্টিভ হবে, কিন্তু কোনোভাবে ওনার সম্মান এখানে কম হচ্ছে, বা আপনার পার্সোনাল লাইফটা আপনি যেখানে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখবার একটা বিষয়ে আপনি সবসময় কথা বলে থাকেন, সেখানে কি আপনি কি ব্যাপারটাকে কনফ্লিক্টেড করে ফেলছেন না? না, আমার মনে হয় না, কথা বলে। কারণ আমার মনে হয় পার্সোনাল লাইফটা আরো অনেক পার্সোনাল, যেটা কেউ জানেই না। আমার যে লাইফ, পার্সোনাল লাইফ, সেটা কেউ জানেই না। আমি যেগুলো শুধু প্রসার করি, যতটুকু করা সম্ভব সেগুলো। আর আমার হাজব্যান্ডকে যখন আমি বিয়ে করেছিলাম তখন ও বিজনেস করতো, পাশাপাশি হচ্ছে ও মাস্টার্স করছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি জানবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে মাস্টার্স করতে অনেক পড়ালেখা করতে হয়। ওই ব্যাকআপ বা সাপোর্টটা যদি আমি না দিতাম তাহলে হয়তো ও পড়ালেখাটা শেষ করতে পারতো না। আমি মাস্টার্স ড্রপ আউট, কারণ আমি কাজ করা স্টার্ট করে দিয়েছিলাম, আমি লেখাপড়া কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার অনেকগুলো চ্যানেলের সাথে কন্ট্রাক্ট ছিল, আমি সময় করতে পারতাম না, আমি ক্লাস করতে পারতাম না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করতে পারি নাই, তাই আমার একটা স্বপ্ন ছিল যে এই কথাগুলো আসলে কি উদ্দেশ্যে বলা? উদ্দেশ্য হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করবে, দ্যাটস ইট। নিউ জেনারেশনরা হাজব্যান্ড সবসময় ওয়াইফকে সাপোর্ট করবে, এটা একদমই ভুল কথা। ওয়াইফকেও তার হাজব্যান্ডকে সাপোর্ট করতে হবে। আপনি একটা পজিটিভিটি হয়তো বা তৈরি করতে চাচ্ছিলেন, কিন্তু সেটা কি হিতে বিপরীত হলো না? এখন ধরেন যারা নেগেটিভ মাইন্ড তারা নেগেটিভলি চিন্তা করবে, আর যারা পজিটিভ তারা আমার মতো এটা কথাটা সুন্দরভাবে নেবে। লাইফটা অনেক সিম্পল, লাইফটাকে এত কমপ্লিকেটেড আমরা করি সোশ্যাল মিডিয়াতে। আমার মাঝে মাঝে মনে হয় যে নিজের খুব অশান্তি হয় যে লাইফটা তো অনেক সিম্পল, এত কমপ্লিকেটেড ভাবার কিছু নাই, তো জটিল কিছু না। আরেকটা বিষয় সেটা হলো যে অনেক সময় এরকমও কথা এসেছে, ব্র্যান্ড প্রমোটাররা অ্যাডভান্স পেমেন্ট নিয়েছে কিন্তু কাজ করেনি টাইম মতো, অথবা শিডিউল ফাঁসিয়ে দিয়েছে। এই ধরনের কোনো ঘটনা কি আপনার সাথে হয়েছে? করলে তো সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পারতেন, লাইভ করতো বা স্ট্যাটাস দিত বা এরকম কিছু। তো আমার জানা মতে আমি এখন পর্যন্ত করিনি, আলহামদুলিল্লাহ। একজন বলেছেন যে আপনি টাইমলি আসেননি, কাজ করেননি। টাইমলি আসেননি এটা ফলস কথা। ব্রাইডাল শুটের বিষয়টা আলাদা থাকে। উনি যেটা অভিযোগ করেছেন, আপনি যে অভিযোগটা করছেন, ওটা হচ্ছে ব্রাইডাল ফটোশুটের। ব্রাইডাল ফটোশুটটা আমাদের লং টাইম হয়, সারাদিন ব্যাপী। ওটা কোনো শুটিং স্লটের টাইম থাকে না যে 1 ঘন্টা বা 2 ঘন্টা, কাজ করতে যতক্ষণ লাগে। সো আমার দুপুরে শিডিউল দেওয়া ছিল, আমি দুপুরেই গেছি এবং আমি ওনার কাজটা শেষ করে বের হয়েছি। আমরা যতটুকু জানি অপু বিশ্বাসের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক। ইদানিং তার সাথে নাকি আপনাকে খুব বেশি দেখা যাচ্ছে না। আপনাদের সম্পর্কটা কি আগের মতোই আছে নাকি ওখানে কোনো কাজ না করলেই যে সম্পর্ক খারাপ হবে বিষয়টা কিন্তু এরকম না। অনেক সময় দেখা যায় যে আমার তার সাথে দীর্ঘদিন কাজ হচ্ছে না, লাইক 5, 6, 7 বছর, বাট দেখা হলে একদম আপন মনে হচ্ছে। সো দ্যাটস ইট। কাজের বাইরেও মানুষের কিছু সম্পর্ক থাকে এবং ওনার জন্য সবসময় আমার শুভকামনা থাকলো। যারা সোশ্যাল মিডিয়াতে এসে আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলে, বিভিন্ন ধরনের স্ল্যাং ইউজ করে, তাদেরকে কি বলবেন? আমার এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে যদি কিছু বলতে চান। নো কমেন্টস। যারা বলে থাকেন এই ধরনের স্ল্যাং বলে থাকেন, সেগুলোকে আপনি তাহলে কিভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখি না। পার্ট অফ মাই লাইফ, পার্ট অফ মাই জব। আমি এই সেক্টরে কাজ করতে আসছি, সো আমি জেনেই আসছি যে আমার মানুষের কথা শুনতে হবে। সো আমি জেনেই এখানে ক্যামেরার সামনে প্রতিদিন দাঁড়াই যে আমাকে 10টা মন্দ কথাও শুনতে হবে, 10টা ভালো কথাও শুনতে হবে। দ্যাটস ইট, পার্ট অফ মাই জব। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, সার্জারি, এগুলো নিয়েও অনেক ধরনের আক্রমণাত্মক কথা এসেছে এবং পারিস হক সবসময় খুব পজিটিভলি বলেছে এটা তার নিজের ইচ্ছায় করা, সে তার বিউটিটাকে এনহ্যান্স করতে চায়, এই জন্য করা। অনেকেই বলেন যে আপনি কাজের পারপাসে টাকার জন্য যে কোনো কথাই বলতে পারেন,
এটা কি আসলে যে কোনো কিছুটা কি সেটা তো বলতে হবে। এই যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটাকে বা খারাপ কিছু না, সার্জারিটাকে যেভাবে আপনি প্রমোট করেন 99% নায়িকা এবং মডেলদের অ্যাস্থেটিক সার্জারি করা। আমি যেই ডক্টরের কাছে করেছি সেই ডক্টরের হাতেই করেছে, সব ছবি আমি দেখেছি। সেরকম দুই একজন আমার কাছ থেকে নাম্বার নিয়ে তারা গেছে। না, আমি তো কারো প্রাইভেসি এখানে খুলতে আসি নাই, দি ক্যান্ডিড শোতে। আমার কাছ থেকে নাম্বার নিয়েই যায় নায়িকারা, সেলিব্রিটিজরা, মডেলরা। সো এটা তো এত সমস্যা কোথায়? এখানে তো সমস্যার কিছু নাই। বলিউড টালিউডের সবাই করছে, সবার ফেস দেখলেই বোঝা যায় যে কার থুতনি চোখা, কার গাল ফুলা, এটা দেখলেই বোঝা যায়। তো এটা তো বলা বা না বলার কিছু না। এখন যারা বলে না, যারা পেট থেকেই লম্বা থুতনি নিয়ে জন্মগ্রহণ করে, সেটা আলাদা বিষয়। ফেসবুকে যে কমেন্টগুলো আসে সেগুলো কি কখনো দেখা হয়? কিছু কিছু দেখা হয়, কিছু কিছু স্কিপ করে যাওয়া হয়। যখন অনেক বেশি ব্যস্ততা থাকে তখন দেখা হয় না, যখন দেখা যায় যে অবসর সময় থাকে তখন কিছু কিছু দেখা হয়। বারিশ হক নায়িকাদেরকে কোনো প্রোগ্রামে হয়তো বা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে বা কোনো না কোনো ভাবে তাদের সাথে কমিউনিকেট করিয়ে দিচ্ছে মিডিয়া হয়ে, ভায়া হয়ে, এবং সেখান থেকে বারিশ হক পার্সেন্টেজ রাখে। এটার আসলে সত্যতা কত? 100% ট্রু। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আমি একজন নায়িকার সাথে আপনাকে পরিচয় করায় দিব, তার সাথে ফোনে কথা বলে সময় মতো তাকে রেডি করে প্রোগ্রামে নিয়ে আসবো। আমি কি বেকার বসে থাকবো? ডেফিনেটলি আমি পার্সেন্টেজ নিব, এবং এটা বলাই থাকে, এটা নায়িকারাও জানে, যারা যেই সব শোতে আমরা নিয়ে যাই তারাও জানে যে আমার যে প্রোডাকশন হাউস আছে সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ কাটি। এবং এটা বাংলাদেশের মানুষ শুনলে এত অবাক হয়ে যায় কেন আমি বুঝি না। এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসতেছে। এটা চুপি চুপি হয়, চুপি চুপি হয়। আই বলিস না, আমি তোর কাছ থেকে এত টাকা রেখে দিব, এটা কাউকে কিন্তু এটা চুপি চুপি হয় কেন হবে? এটা ইন্ডিয়াতে আমরা পার্শ্ববর্তী দেশ যদি দেখি, বা বলিউডে, টালিউডে, হলিউডে যদি আমি দেখি, এটা খুব আধুনিক টার্ম আছে কিন্তু এজেন্সি এক্স্যাক্টলি, এজেন্সি ফি কেটে রাখবে তারা। তখন যেখানে সমস্যা হচ্ছে না, যখন একজন ইন্ডিভিজুয়াল পারসন অ্যাজ আ এজেন্সি কাজ করছে, তখন কেন সেটা প্রবলেমেটিক? কারণ ওই যে মানুষ অনেকেই আছে যে খুব জেলাস ফিল করে যে আমি কেন সেলিব্রিটিদের সাথে উঠা বসা করব, আমি কেন সেলিব্রিটিদের বাসায় যাব, আমি তো নায়িকা না, তাহলে আমি কেন নায়িকাদের পাশে বসে খাবো, নায়িকারা কেন আমাকে বাসায় দাওয়াত দিবে, নায়িকারা কেন আমাকে গিফট দিবে। আচ্ছা, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি তাদেরকে বন্ধু বানাতে পেরেছি, আমি তাদের সাথে ওই সম্পর্কটা মেইনটেইন করতে পেরেছি। ডেফিনেটলি আমার প্রোডাকশন হাউস থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি অনেক বড় বড় সুপারস্টারদের নিয়ে কাজ করেছি, এবং আমাদের প্রোডাকশন হাউসে অনেক বড় কোম্পানিরা এনরোজ করে। একটু জানতে চাই আপনাদের প্রোডাকশন হাউসে আসলে কি ধরনের কাজ? আমাদের টিভিসি ওবিসির কাজ হয়েছে, সামনে আমাদের নাটক প্রোডিউসার প্ল্যানিং চলছে। যেহেতু নাটকটা একটু বড় পর্যায়ে, তো আমরা কোনো ঈদকে প্ল্যানিং করে করব। আর হচ্ছে টিভিসি ওবিসির কাজগুলো বেশি করা হয়। দেন হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ে সেলিব্রিটি এনরোলমেন্ট, যে কোনো একটা বড় কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এনরোলমেন্ট, অ্যাওয়ার্ড শোজগুলোর সাথে আমাদের কন্ট্রাক্ট থাকে, যে অ্যাওয়ার্ড শোজগুলোতে আমরা বিভিন্ন পার্ট দেখি, প্রমোশনাল অ্যান্ড সেলিব্রিটি এনরোলমেন্ট, অ্যান্ড দ্যাটস ইট। এটার জন্য আমরা একটা এজেন্সি ফি নেই, এবং আমার এজেন্সি হচ্ছে ট্যাক্স পে করে, এবং এটা 100% লিগ্যাল। পুরো একটা এজেন্সি আপনার আছে, তাহলে সেখানে আপনাকে দালাল টার্মটা ইউজ করা হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষের কোনো আইডিয়া নাই এটা সম্পর্কে, আর যেটা হয়ে আসতেছে এত বছর, এটা ওই যে বললাম সাইলেন্টলি হয়ে আসতেছে। সো এটা নিয়েও আমাদের বলতে হবে, ডেফিনেটলি কথা বলতে হবে। এটা কিন্তু এক ধরনের প্রফেশন, অনেকে এটা করে, আমি আমার আদার্স কাজের পাশাপাশি এটা করছি। এজেন্সি শব্দটার সাথে আমার মনে হয় মিডিয়ার যারা এরা একটু বেশি পরিচিত, সাধারণ মানুষ খুব বেশি একটা পরিচিত না। ইনফ্যাক্ট আমি যখন ভারতে কাজ করতে গেছিলাম, আমি একটা ইন্ডিয়ান ফিল্মে আমি একটা গানে পারফরমেন্স করেছিলাম। ওখানে গিয়ে আমি যেটা দেখলাম যে এজেন্সির এনরোলমেন্ট ছাড়া আপনি কোথাও কাজ করতে পারবেন না। আপনি এজেন্সির এনলিস্টেড আর্টিস্ট হলে সেখান থেকেই আপনি কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি নিজে একা একা গিয়ে কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারবেন না। ওকে, যে আপনি বললেন আপনি ফিল্মের কাজ করতে গিয়েছিলেন, সেটা কোন ফিল্ম? সেটা কি আদৌ রিলিজ হয়েছে? অনেক আগে রিলিজ হয়ে গেছে, এটা আমাদের গল্প, সিনেমার নাম, এবং ওখানে বাংলাদেশ থেকে তারিন আপু কাজ করেছিলেন, গৌতম সাহা কাজ করেছিলেন, এবং ওখানে পার্শ্ববর্তী দেশের অনেক সুপারস্টাররা কাজ করেছিলেন। মানসী দীর পরিচালনায় ছিল, এবং আমি একটা পার্টে অভিনয় করেছিলাম। আমার কাছে মনে হয়েছে দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি, এবং আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে ওরা যখন ওই গানটা এখনও ইউটিউবে আছে, আমাকে রেডি করলো একদিন, ফুল রেডি করলো একদম, যেভাবে ক্যামেরার সামনে দাঁড়াবে। তো আমি বললাম যে কোথায় ক্যামেরা, কোথায়, কখন শুটিং হবে? বললো আজকে তো শুটিং না, আজকে তো তোমার লুক টেস্ট।
জাস্ট তোমাকে শুটিং এর দিন কেমন লাগবে ওটা দেখানোর জন্য তোমাকে রেডি করা হয়েছে। সো আই ওয়াজ লাইক ওকে দিস ইজ ইন্ডিয়া। তো আমাকে ওরা পুরো রেডি করলো। হ্যাঁ, ওদিন শুটিং হবে না, ওদিন জাস্ট আমাকে ওরা দেখেছে যে ক্যামেরায় আমাকে দেখতে কেমন লাগবে। তো আবার ওই ড্রেস পরে আমি রিহার্সাল করেছি। আমরা যেরকম বাংলাদেশে লাইক নর্মাল গেঞ্জি প্যান্ট পরে রিহার্সাল করি ওরকম না, আমি যে কস্টিউম পরে পারফর্ম করব সেই কস্টিউম পরে আমাকে রিহার্সাল করানো হয়েছে, তারপরে আমাদের টেক নেওয়া হয়েছে পরের দিন। গৌতম শাহর সাথে আপনার সম্পর্ক নাকি খুব ভালো? জি, দাদার তো অনেক চমৎকার একজন মানুষ, এবং আমি মনে করি যে আমার শোবিজ ইন্ডাস্ট্রিতে যত গার্জিয়ান আছে তাদের মধ্যে উনি একজন। আমি কোনো কাজ বা কোনো পদক্ষেপ নেওয়ার আগেও হয়তো একটু থাকে না পরামর্শ করা, যেহেতু ওনারা অনেক এক্সপেরিয়েন্সড। আরও এরকম অনেকেই আছে যাদের গাইডলাইন্স আমি নিয়ে থাকি যখন আমি বুঝে উঠতে পারি না যে আসলে কি করব। যেমন ইভান শাহরিয়ার সোহাগ স্যার আছেন, উনিও আমাকে গাইড করে। পাশাপাশি আরও অনেকেই আছে যাদের সাথে আসলে আমি রেগুলার কথা বলি, থাকে না যে রেগুলার একটা কনভারসেশনে কোথায় কি হলো, কে কি করলো, কে কি পড়লো, কে কি বললো, মিডিয়া গসিপিং যেটাকে বলে, থাকে যে সারাদিন ব্যস্ততম দিন শেষে একটু গসিপ করতে ভালোই লাগে, তো করা হয়। আমাদের অনেক সময় গ্রুপ কলে কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় এরকম। আপনি যে ইভান শাহরিয়ার সোহাগের কথা বললেন, গৌতম শাহর কথা বললেন, এবং আরও অনেক সেলিব্রিটিদের কথা বললেন, নাম উল্লেখ না করে তাদের সাথে আপনার খুব ভালো সম্পর্কে। আসলে কি ইন্ডাস্ট্রিতে আপনার কোনো ভালো বন্ধু আছে যারা আসলেই আপনার মানে যখন আপনি প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, যখন আপনি ডাউন ফিল করেন আসলে কি কাউকে পান? হ্যাঁ, আমি পেয়েছি। যেমন আমি যদি বলি ইভান শাহরিয়ার সোহাগ স্যার, গৌতম শাহ দাদা, চিত্রনায়িকা দিঘি, চিত্রনায়িকা বুবলি, আমার রিসেন্ট যখন অনেক খারাপ সময় গেছে জায়েদ খান, আরও অনেকেই আছে যারা আমাকে ফোন করে আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে। অ্যান্ড অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন যাদের এখন নাম বলতে চাচ্ছি না। তাহলে ইন্ডাস্ট্রিতে যেরকম একটা কথা আছে যে ইন্ডাস্ট্রির কেউ কারো ফ্রেন্ড হয় না, সেই কনসেপ্টটা আপনার ক্ষেত্রে কি ভুল? ফ্রেন্ডশিপ ইজ ডিফারেন্ট থিং। ফ্রেন্ডশিপ হচ্ছে আপনি আপনার ঘরের কথা জানছেন, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হচ্ছে সেটা জানছেন, এটা কিন্তু তারা জানছে না। তারা জানছে আমার প্রফেশনাল পার্টটা, ওকে আমি কি কাজে যাচ্ছি, আমি অমুক কোম্পানির সাথে যুক্ত হলাম, আচ্ছা তমুক কোম্পানিতে চলো আমরা একটা কাজ করি, বা আজকে আমি ড্রেসটা পরলাম কোথা থেকে নিয়েছো, দিস ইজ প্রফেশনাল টক। আমার যেটা হয়, আমার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, আমার শ্বশুরবাড়ি আমাকে কী বললো, বা কার বয়ফ্রেন্ডের সাথে কী হলো, দিস ইজ নট দ্য টপিক। মানে টপিকের চেঞ্জটা আমি বোঝাচ্ছি, পার্সোনাল রিলেশনশিপ, আর এটাকে বলা হয় প্রফেশনাল রিলেশনশিপ, প্রফেশনাল ফ্রেন্ডশিপ। ইয়েস, এক্স্যাক্টলি। বাড়ির শখ সব অ্যাওয়ার্ড শোতে আছে, সব অ্যাওয়ার্ড বাড়ির শখ পায়, ওই যে সিন্ডিকেট যে বিষয়টা, এবং অনেকেই বলে এইসব অ্যাওয়ার্ড শো এর যে অ্যাওয়ার্ড সেটা কিনে নিতে হয়। আসলে কি তাই কিনে নিতে হয়? এখন কিনে নিলে দেখেন অনেক সুপারস্টাররা যেই মঞ্চ থেকে অ্যাওয়ার্ড নেয় সেখান থেকে আমি নিই, তাহলে কোনারাও অ্যাওয়ার্ডটা কিনে নেন? ডেফিনেটলি না। এই ক্লেমটা তো সবার ক্ষেত্রেই আছে যে অনেক সুপারস্টারও অ্যাওয়ার্ড হয়তো বা না, এটা একদমই ফেক একটা কথা। কারণ ওনারা এবং আমি নিজেও কিছু কিছু অ্যাওয়ার্ড ফাংশনে আমাদেরকে পেমেন্ট করা হয় টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এখন এটা আমি জানি না আমার ক্যামেরার সামনে বলাটা কতটা শোভনীয় হবে, বাট দিস ইজ ট্রু। কারণ অনেক ধরনের অ্যাওয়ার্ড শোতে শুধুমাত্র ফেস ভ্যালু ক্রিয়েট করার জন্য অনেক সেলিব্রিটি এনরোলমেন্ট আমরা করে থাকি, আমি নিজেও গিয়ে থাকি, সেখানে আমরা পেমেন্ট চার্জ করি। আমরা 1 ঘন্টা থাকবো বা আধা ঘন্টা থাকবো, আমরা অ্যাওয়ার্ড রিসিভ করে চলে আসবো, সো দ্যাট আমাদের ফেস ভ্যালুর কারণে সেই প্রোগ্রামটা হাইলাইট হবে। বিভিন্ন বিজনেস অ্যাওয়ার্ডেও আমরা যেয়ে থাকি সেভাবে। সো এই কথাগুলো আসলে আজকে বললাম কারণ এই যে দি ক্যান্ডিড শো, এখানে অনেক কথা বলা যাচ্ছে যে কোনো কাট নাই, আনকাট যাচ্ছে। আসলে মানুষ না জেনেই অনেক কথা বলে। সো একটা হচ্ছে স্পন্সরশিপ, যেটা আমাদের এজেন্সি অনেক সময় বিভিন্ন বড় বড় অ্যাওয়ার্ড শোতে স্পন্সরশিপ দিয়ে থাকে, এবং সেখান থেকেও আমরা একটা এজেন্সি পার্সেন্টেজ নিয়ে থাকি, যেটা একদম কাগজে কলমে লিখিত থাকে যে আমরা এজেন্সি ফিটা নিচ্ছি। সো এটা খুবই নর্মাল। এখানে আসলে যারা জানে না আমি তাদেরকেও আসলে বলবো না, এটা তাদের জানার অজ্ঞতা, যেমন আমিও জানতাম না, আমি ওইগুলো শিখেছি নতুন নতুন। তো বারিশ হক বললেন যে তিনি কোনো সিন্ডিকেটের মধ্যে নেই, আর সিন্ডিকেট ব্যাপারটাকে আপনি একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে দিলেন, কিন্তু আপনি কি কখনো কোনো সিন্ডিকেটের শিকার হয়েছেন যে কোনো কাজে আপনাকে কমিটমেন্ট করা হয়েছে, আপনার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, কিন্তু পরে দেখেছেন যে আপনি সেখানে নেই? না, এখন পর্যন্ত হয়নি, অনেক আগে হয়েছে, যখন আমি আসলে
মডেলিং করতাম বা উপস্থাপনা করতাম, তখন অনেক সময় হয়েছে। বাট আমি এই সেক্টরে কাজ করার পর আমার সাথে কখনো এরকম হয়নি। মানে কি মডেলিং সেক্টরে এসব হয় বলেই আপনি ব্র্যান্ড প্রমোশনে চলে এসেছেন? আজকে একটা সত্যি কথা বলি যে মিডিয়া পলিটিক্স থেকে দূরে আসার জন্য, আমি নিজের মতো একটু কাজ করার জন্য আমি শুরু করেছিলাম ব্র্যান্ড প্রমোশন। এখানে এসে দেখি এখানে কোটি কোটি টাকার পলিটিক্স। কারণ এখানে একটা কোম্পানির সাথে সাইন আপ করলেই আপনি অনেক বিগ একটা অ্যামাউন্ট পাচ্ছেন, যেটা আসলে চিত্রনায়িকারা মুভি করলেও পায় না এখন, যেটা আমরা আসলে একটা বিগ কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপে গেলে পাই। সো ডেফিনেটলি এখানে ফাইট থাকবে, জেলাসি থাকবে, অ্যান্ড পলিটিক্স থাকবে। তো এই আর কি, এখন ইউজ টু হয়ে গেছি। মানে পলিটিশিয়ান না হতে পারলে আপনি মিডিয়াতেও টিকতে পারবেন না, কোথাও টিকতে পারবেন না। ওকে, তাহলে বাড়ির শখকে পলিটিশিয়ানও বলা যায়, যেহেতু পলিটিশিয়ান সেই জায়গাটা স্ট্যান্ড করে আছেন, হোল্ড করে আছেন। ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। সেটা কিভাবে সম্ভব? ওই যে আমি আসলে সবার কাছ থেকে অনেক কিছু শিখি। আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে যে ও আমার কাছ থেকে একটা জিনিস শিখেছে, যে আমার মানে যারা মিডিয়া কলিগস, আমি আমার সমসাময়িক বা আমার জুনিয়রদের সাথে কম মানে নোটিস করি আমার সিনিয়র আর্টিস্টদেরকে, কারণ আমি মনে করি দে আর এক্সপেরিয়েন্সড এবং তাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। কিন্তু যারা জুনিয়র এক্সপেরিয়েন্স হয়তো বা তাদের কিছুটা কম, তো আপনারও যখন এক্সপেরিয়েন্স কম ছিল আপনাকেও হয়তো বা একটু এরকম ইগনোর করা হয়েছে, তাহলে আপনি কি সেম জিনিসটাই তাদের সাথে করছেন? না, ইগনোরের কথা বলছি না, আমি বলছি যে তাদের বাচনভঙ্গি, তাদের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের ইন্টারভিউজ, তাকে ফলো করা। আমি ফলো করার কথা বলছি, যে আমি ফলো করি কে কি করছে, কে কি পড়ছে, কে কিভাবে কথা বলছে, কে কি কাজ করছে। তো এখান থেকে না অনেক কিছু নলেজ গ্যাদার করা যায়, অবজার্ভ করি। আর জুনিয়রদের জন্য সবসময় ভালোবাসা, সবসময় রেসপেক্ট, আমি ওদেরকে সবসময় আদর করি। এবং আমার কাছে মনে হয় যে একটা ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিটা তো অনেক ছোট, খুব বড় না, ঘুরে ফিরে কিন্তু 1-2টা গ্রুপই কাজ করছে। মানে আর্টিস্ট অনেক আছে কিন্তু কাজ পাচ্ছে ঘুরে ফিরে 1-2 জনই, রাইট? এটা সব জায়গায় অ্যাওয়ার্ড শোগুলো তো বারবার একই মানুষরা অ্যাওয়ার্ড রিসিভ করছে, ডান্স শোগুলোতে একই মানুষরা বারবার ডান্স করছে। সো এইটা ঘুরে ফিরে অল্প মানুষই কাজ করছি আমরা, তো এদের মধ্যে যদি মেলবন্ধন না থাকে তাহলে তো সমস্যা। অনেকেই বলে থাকেন এরকম যে মডেলিং এ আসার পরপর বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু অফার, কাস্টিং কাউচ যেটা বলে, এটা এক্সপেরিয়েন্স করতে হয়। এরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছে? হ্যাঁ, হয়েছে। এরকম অফার পেয়েছেন? প্রথম দিকে পেয়েছি, বাট যখন আমি আমার পরিচিতি হলো তারপর থেকে আর এগুলো পাইনি। সেটা কিভাবে পেয়েছেন? মানে কি সরাসরি বলেছে নাকি কোনো মিডিয়া ভায়া হয়ে বলেছে? মিডিয়া ভায়া হয়ে আসলে এগুলো আসে, কারণ এগুলো নিজের ইচ্ছা থেকে, আসলে এটা নিজের ব্যক্তিগত ইচ্ছা। অনেকে থাকে যে লাক্সারি লাইফ লিড করার জন্য, অনেকে থাকে যে এগুলোতে ওকে থাকে, সেটা তাদের পার্সোনাল চয়েস। আবার অনেকে থাকে যে কোনো একটা অ্যাচিভমেন্টের জন্য, কোনো একটা কাজ পাওয়ার জন্য। সো এটা আসলে এক একজনের ব্যক্তিগত চয়েস যে কে কীভাবে নিজেকে এস্টাবলিশ করবে। সো আমি এই যে দূরে চলে আসছি, এখন আমি নিজের মতো কাজ করতেছি, আমার নিজের একটা টিম আছে, আমার টিমে অলমোস্ট 10 জন ছেলে কাজ করে এখন, আর আমার আরও 2টো মেয়ে কাজ করে। তো আমার মনে হয় যে আমার রাজ্যে আমি একাই রাজা, এবং এরকমই আমি চেয়েছিলাম, হয়তো সেটাই হয়তো আমি এখন পেয়েছি এত বছর সাধনার পর। ওকে, যারা নতুন কাজ করতে চায়, নিজের রাজ্যের রাজা হতে চায়, বাড়ির শখকে যারা ফলো করে, তাদের উদ্দেশ্যে বাড়ির শখ কি বলবে? আমি সবসময় বলি যে এখন যেই যুগটা চলছে এটা খুব অস্থির একটা যুগ। সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে ভাইরাল, এটাও কখনোই আমি মানে অ্যাপ্রিসিয়েট করি না। আমি আসলে তখন থেকে কাজ শুরু করেছি যখন আসলে কোনো ফেসবুক পেজ, ফেসবুক আইডি এগুলো ছিল না, আমাদের ফোনে ফোনে কাজ হতো, বা বিভিন্ন চ্যানেলে গিয়ে নাম্বার নিয়ে নিয়ে কাজ করা হতো। মানে তখন একজনের একটা নাম্বার পাওয়াটাও খুব ডিফিকাল্ট ছিল, কার মাধ্যমে গেলে এই নাম্বারটা পাবো, বা কোনো একটা টিভি চ্যানেলে গেলে নাম্বারটা পাবো। সো সেই সময়টা আমার মনে হয় সুন্দর ছিল, কাজের কোয়ালিটি ছিল। ফেসবুক, সোশ্যাল মিডিয়াটা এখন যেরকম হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে এই পরিবেশটা কখনোই কারোর জন্য কাম্য নয়। সুস্থ স্বাভাবিক পরিবেশে আমরা কাজ করতে চাই। ইনফ্যাক্ট ভিউ বাণিজ্য, দিস ইজ ভেরি ডেঞ্জারাস নাওয়াডেজ, যেটা আসলে হয়তো আমিও করতে হচ্ছে, কারণ আমি যে সকল ব্র্যান্ডের সাথে এনরোলমেন্টে থাকি তারা ভিউ চায়, এটা ট্রু, তারা ভিউ চায় যে কিভাবে একটু ভিউ হবে,
কি করলে ভিউ করা যায়, ভিউ হলে সেল হবে। সো এইটা থেকে বের হয়ে কবে আসতে পারবো আমরা জানি না, তবে মাঝে মধ্যে মনে হয় যে দম বন্ধ হয়ে আসতেছে, এরকম মনে হয়। থ্যাংক ইউ বারিশ হক, থ্যাংক ইউ সো তোমার মাচ। থটসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আর এই আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যান্ড দি ক্যান্ডিড শো এর জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। So viewers, that's it for today. I'm your host Tabassum Priyanka signing off from the Candid Show. Stay happy and stay blessed.